ঈদের দিনের অসমাপ্ত কাজ ঈদের পরের দিন সম্পন্ন করলাম, আলহামদুলিল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাই আমাদের সবারই উচিত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অ্যাটলিস্ট রান্নাঘরে রান্নাটা করা। টাকা থাকলেই হয় না, সেটাকে সঠিক সময়ে যথাসময়ে প্রয়োগ করতে হয়। মেয়ে মানুষের জীবনে কষ্টের শেষ নেই। মাঝে মাঝে মনে হয় যে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই ভুল হয়েছে, কেন আমি মেয়ে হয়ে জন্ম নিলাম। এইটা যে আসলে কত বড় আনন্দ সেটা আসলে যারা পায় তারাই বুঝে, যারা পায় না তারা বুঝতে পারে না। বড় বড় কথা মুখে বলা অনেক সহজ আপুরা, কিন্তু সেটাকে এক্সিকিউশন করা অনেক কষ্ট, অনেক কষ্ট। আমার চেনা আপুরাই, আমার ভালোবাসা আপুরাই আমাকে বারবার কমেন্টস করে, অচেনা কোনো আপু বা অন্য কেউ আমাকে কমেন্টস করে না। একটা মানুষকে দিয়ে এত কিছু এক্সপেক্ট করা কি ঠিক বলো? টাকা বাচ্চাদের গিয়ে আসলে আমি আমার ক্ষতিই করে বসলাম। বাচ্চার মায়েদের অনেক বেশি লাইবিলিটিস থাকে, ওরা চাইলে সব কিছু করতে পারে না। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঈদ মোবারক। তোমার সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। ঈদের পরের দিনের স্পেশাল ব্লগ নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হলাম। এই দিনটা আমার কাছে স্পেশাল, তার কারণ হচ্ছে এই দিনে আমি আমার বাচ্চাদেরকে স্পেশাল খাবার রান্না করে খাইয়েছি। সবসময় তো বাচ্চাদেরকে ভালো মন্দ খাবার রান্না করে খাওয়াতে পারি না, তো আজকে রান্না করে খাওয়াতে পেরেছি এবং ভালোভাবে খাওয়াতে পেরেছি। এই কারণে এই দিনটা আমার জন্য স্পেশাল। ঈদের দিনের অসমাপ্ত কাজ ঈদের পরের দিন সম্পন্ন করলাম, আলহামদুলিল্লাহ। অসমাপ্ত কাজ মানে তোমরা তো জানোই যে আমি রান্না করতে পারিনি। রান্নাটা করা দরকার ছিল ঈদের দিন বা ঈদের আগের দিন, তো সেটা তো করতে পারিনি। সেই রান্নাটা ঈদের পরের দিন সম্পন্ন করলাম। ঈদের পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই হাগা পাতা নাস্তা খেয়ে তারপরে রান্না করতে চলে গেলাম। ইচ্ছা ছিল ঘুম থেকে উঠেই রান্নাটা সেরে নিব, না হলে পরবর্তীতে করতে গেলে অনেক বেশি দেরি হয়ে যায়। হলো তাই, কিন্তু কী করব, হাজব্যান্ড বাসায় আসে, ওনার তো অনেক প্যারা, ওনাকে সকালবেলা রাস্তা দেওয়া লাগে, বাচ্চাদেরকে খাবার দেওয়া লাগে, ওনার পিড়াপিড়িতে আরও বেশি দেরি হয়ে গেল। দেখো, আমি কিন্তু খুব বেশি তাড়াহুড়ো করে কাজ করা পছন্দ করি না, আমি করতেও পারি না। তাড়াহুড়ো করে কাজ করতে গেলে আমার সেই কাজটা আরও বেশি খারাপ হয়ে যায়। আমি ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজ করতে পছন্দ করি, সব কিছু পরিষ্কার করে তারপর কাজ করি। কাজ করার সময় কোনো জায়গায় ময়লা হলে সেটা সাফ করে নেই। থালা বাসন আদোয়া রেখে কিচেন ময়লা রেখে আমি কোনো রান্নাবান্না করতে পারি না, ইভেন কোনো কাজও করতে পারি না। আমি সবার আগে থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে কিচেনের চুলার আশপাশে এগুলো মুছে নিই, তারপরে রান্না করি। এর আগে রান্না করি না। এটা আসলে আমার অভ্যাস হয়ে গিয়েছে। মূলত এই অভ্যাসটা আমার ভিডিও শ্যুট করার কারণেই হয়েছে, কারণ ভিডিও শ্যুট করতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভিডিও শ্যুট করতে হয়, যার কারণে আমি আগেভাগে সব কিছু মুছে ফেলি। তো ওই অভ্যাসটাই রয়ে গেছে, ভিডিও শ্যুট করি আর না করি সব কিছু মুছে তারপর আমি রান্না করি। আর এতেই বাবুর রাগ, উনি বলতেছে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নাও, তারপর এগুলো সব ধোয়াবাছি করো। কিন্তু সেটা আর হয় না, কারণ রান্না করার পরে ক্ষুধা লাগে, খেতে ইচ্ছে করে, আর খাওয়ার পরে আর এসব কাজ করার এনার্জি থাকে না। তাছাড়া বাচ্চাদেরকে খাবার দিতে হয়, তো এসব ঝামেলায় অনেক বেশি সময় চলে যায়। কিন্তু রান্নার আগে এসব কাজ সেরে ফেললে রান্নার পরে আর কোনো সমস্যা হয় না। হালকা পাতলা ময়লা হয় সেটা আমি মুছে দিই, কিন্তু রান্নার পরে এসব কাজ করতে গেলে মাথা পুরো আকাশ ভেঙে পড়ে, তখন আরও বেশি কষ্ট হয়ে যায়। এক একজনের রান্না করার ধরন এক এক রকম, সবাই একরকমভাবে রান্না করে না, সবার সিস্টেম এক না। তো আমার সিস্টেম হচ্ছে এরকম, কিচেনের ময়লা আবর্জনা যা কিছু আছে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে চুলে রান্না বসানো। মানে যেগুলো সামনে আসে ময়লা, এগুলোকে ইগনোর করে রান্না বসানো, এটা আমার পক্ষে সম্ভব নয়, এটা আমি করতে পারি না। অনেকে করে, বাট আমার কাছে এটা ভালো লাগে না। আমি একটু নিরিবিলি পরিবেশে, সুন্দর পরিবেশে রান্না করতে পছন্দ করি। আমি জানি ম্যাক্সিমাম মেয়েরা এটা পছন্দ করে, আবার অনেকে এটা পছন্দ করে না। অনেকের কাছে রান্নাবান্না করে তারপরে এগুলো করা, বা অনেকে করেও না। তো সেটা যার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমার কাছে এভাবে করে কাজ করতে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি রিল্যাক্স ফিল করি, আমি শান্তিতে কাজটা করতে পারি। আর যদি এগুলো না করি তাহলে সবসময় মাথায় ঘুরে যে এগুলো কখন করব, কবে করব, মানে এগুলো করব কবে, মাথা পরে হ্যাং হয়ে যায়। তখন আর রান্নার দিকে সেভাবে করে নজর দিতে পারি না, রান্নাটা ঠিকভাবে করা হয় না। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাই আমাদের সবারই উচিত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অ্যাটলিস্ট রান্নাঘরে রান্নাটা করা। আর অন্যান্য জায়গায় সেটা আমি বাদ দিলাম, কিন্তু রান্নাঘরটা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাজ করা উচিত। খাবারের দিকে আমাদেরকে বিশেষ করে খেয়াল রাখতে হবে, খাবারের পুষ্টির দিকে, খাবারের মানের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সবার আগে মুরগির মাংসটা ভুনা করে নিয়েছি। তো মুরগির মাংস ভুনা করতে গেলে আবার আলুটা দিলে একটু পানি বেশি দেওয়া লাগে, না হলে আলুটা সিদ্ধ হয় না, সেক্ষেত্রে সময়ও লেগে যায়। এই কারণে মাল্টি কুকারে আলুটা আর ডিমটা সিদ্ধ করে নিলাম। যেহেতু ডিমটা সিদ্ধ করতে হবে, ডিম ভুনা করব, এই কারণে সেই সাথে আলুও দিয়ে দিলাম। এক দিলে দুই পাখি মারলাম আর কি। এই খেয়ালটা আমার মাথায় পরে এসেছিল, আগে আসেনি। আগে আসলে আগেই বসিয়ে দিতাম। হাজব্যান্ড বাসা থাকলে কোনো কাজই ঠিকমতো করতে পারি না। এই যে আমি রান্নাঘরে আসলাম, রান্না করতেছি, ওনার কিন্তু প্যারা শেষ নেই, বুঝছো। উনি বলতেছে 2টার মধ্যে ওনাকে রান্না কমপ্লিট করে দিতে হবে। 2টা বাজে উনি খাবার খায়, উনি প্রতিদিন 2টা বাজে খাবার খায়। আচ্ছা তোমরাই বলো, 2টা বাজে আমি ওনাকে কীভাবে খাবার দিব? সকালবেলা 9টা বাজে ঘুম থেকে উঠি বন্ধের দিনে, ওঠার পরে তো কত কাজ থাকে, বাচ্চাদের পটি সাফ করা, ওদেরকে নাস্তা বানানো, ওদেরকে খাবার খাওয়ানো। উনি তো কোনো কিছুই করে না, উনি বসে বসে শুধু হুকুম দেয়, এইটা করো ওইটা করো, কিন্তু কোনো কাজ উনি করে না, শুধু দোষ খুঁজে বেড়ায়। সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের পটি সাফ করতে হয়, বিছানা গুছাতে হয়, ঘর ঝাড়ু দিতে হয়, থালা বাসন ধুতে হয়,
তারপরে নাস্তা বানাতে হয়। নাস্তা বানানোর পরে কিন্তু কাজ শেষ না। নাস্তা বানানোর পরে ওদেরকে খাবারটা দিতে হয়, ওরা ঠিকভাবে খেয়েছে কিনা সেটা দেখতে হয়। তারপরে নিজেকে খেতে হয়। আমি খেলেও তার সমস্যা, আমি কেন খাচ্ছি, আমি কেন পরে খাচ্ছি না, আমি এখন কেন খাচ্ছি, বা আমার খেতে এত সময় লাগতেছে কেন, বুঝো তাহলে। মানে আমার খাওয়ার কোনো দাম নেই। তারপরে এই সব কাজ সেরে যেই কিচেনে ডুবো রান্না করার জন্য, সেই তার ডাক, বাচ্চা পটি করেছে সাফ করে দাও, বাচ্চা কাঁদতেছে বাচ্চাকে খাওয়াই দাও। মানে তার ডাকের শেষ নেই। সে এভাবে করে আমাকে বারবার ডাকলে আমি কীভাবে কাজ শেষ করবো তোমার বলো? কীভাবে 2টা বাজে কাজ শেষ করবো? 2টা বাজে কি 5টা বাজে কাজ শেষ করা সম্ভব নয়। কারণ বারবার শুধু আমাকেই যাওয়া লাগতেছে, আমাকেই কাজ করা লাগতেছে। এক্ষেত্রে কাজের প্রতি কনসেন্ট্রেশন নষ্ট হয়। উনি কি পারে না বাচ্চাটাকে রাখতে? না, পারে না। উনি আমার ছোটো মেয়েকে 10 মিনিট রাখতে পারে না। ছোটো মেয়ে নাকি ওনার কাছে থাকে না, ওকে কোলে নিয়ে হাঁটতে হয়। তো একটু হাঁটো, সারা বছর তো ওকে কোলে নিয়ে হাঁটো না, এখন একটু কোলে নিয়ে হাঁটো, 10-15 মিনিট হাঁটো। সেটাও করবে না, উনি শুয়ে থাকবে, বাচ্চা বসে থাকবে। বাচ্চারা কীরকম যে বসে থাকবে, ওরা তো দুষ্টামি করবেই। এই দুষ্টামিটা ওনার সহ্য হয় না। বাবা শুধু আমাকে ডাক দেয়, আর কান্না করলে তো কোনো কথাই নেই, তার কাছে রাখবেই না। বড় বাচ্চাগুলো যদি দুষ্টামি করে বা মারামারি করে, কান্নাকাটি করে, সেক্ষেত্রেও সেটা আমাকে দেখতে হয়। সেক্ষেত্রেও উনি কোনো কিছু করে না। তো উনি থাকে কেন আমি তো বুঝি না। উনি সবসময় আমার সাথে এরকম করে, আমার আর ভালো লাগে না। উনি বাসায় থাকলে আমার জীবনটা হেল হয়ে যায়, পাগল হয়ে যায় আমি। আরে বাবা, আমিও তো মানুষ, আমি তো রোবট না। একটা মানুষ কদিতে করবে, কদিতে কাজ করবে তোমরাই বলো। 4টা বাচ্চা সামলানো কি মুখের কথা? আবার ঘরে কাজ করা, রান্নাবান্না করা, আবার স্বামী প্যারা সহ্য করা, এগুলো কি কোনো মানুষের পক্ষে সম্ভব? তার মধ্যে উনি জানে যে আমি অসুস্থ, আমার শরীরটা খারাপ, আমি কোনো রকমে কষ্ট করে কাজ করি, তারপর উনি এরকম করে। মানে আমার আর ভালো লাগে না, বুঝছো? আমি কি বলবো, আমার আর ভালো লাগে না। আমি শুধু আল্লাহ পাকের কাছে আমার বিচার দিই। আল্লাহ পাকের কাছে বলি যে আল্লাহ তুমি সব দেখতেছো, তুমি সব জানো, তুমি এর বিচার করো। আমি তোমার আর কিচ্ছুই বলবো না। তোমার কাছে যা ভালো মনে হয় তুমি তাই করো। আমি আর পারতেছি না তার এরকম যারা সহ্য করতে। একটা ঈদের দিন গেছে, সেটাও সে খারাপভাবে পার করেছে। ঈদের পরের দিন তো একটু ভালোভাবে থাকবে, সেটাও করে না। আর সে বলে আমি নামাজ পড়ি না, আমি আল্লাহ ভক্ত না। তাহলে আমি কেন এত আল্লাহ পাকের কথা বলি, কেন আমি এত বড় ডিসিশন নিলাম, কেন আমি এত বেশি মহৎ হলাম? আচ্ছা, তুমি কি আল্লাহ ভক্তের কাজ করেছো? আমি তো কাজ করার জন্য সময় পাই না। তুমি কি করতেছো? তুমি বাসায় বসে আছো, সারাদিন ছিলা বাসায়। এক ওয়াক্ত নামাজ কি তুমি পড়েছো? পড়ো নেই। ঈদের দিন তো পড়োই না, ঈদের পরের দিনও নামাজ পড়ো নেই। তুমি কি আল্লাহ ভক্তের কাজ করেছো? তুমি উল্টা আরও আমাকে অনেক কাজ করতে বলতেছো। তোমাকে একটু লজ্জা শরম লাগে না? চোখের লজ্জাও কি তোমার নাই? আরে বাবা, এগুলা বললে সে খেপে যায়, বুঝছো? আমার সাথে চেঁচিলি করে, আমাকে মারতে আসে। মানে এমন একটা অবস্থা, বুঝছো? মানে তার সম্পর্কে কোনো কথা বলতে আমার আর ইচ্ছা করে না। মানে মোমেন্টসটা খুব খারাপ হয়ে যায়, বুঝছো? মানে কি বলবো, মেয়ে মানুষের জীবনে কষ্টের শেষ নেই। মাঝে মাঝে মনে হয় যে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই ভুল হয়েছে। কেন আমি মেয়ে হয়ে জন্ম নিলাম? বাচ্চা জন্ম দেওয়া এবং বাচ্চা মানুষ করা, এই দুটোই হচ্ছে মেয়ে মানুষের আসল কাজ। এই দুটো কাজে মেয়েরা বেশি আনন্দ পায়। আর কোনো কাজে মেয়েদের শান্তি নেই, মেয়েদের কোনো সুখ নাই। আরে স্বামী বাসায় থাকলে মেয়েরা কত খুশি হয়, স্বামীর সাথে ভালো সময় কাটায়, কত ভালো মুহূর্ত কাটায় বাচ্চাদের সাথে। ঈদের দিন, ঈদের পরের দিন বা তার পরের দিন হাজবেন্ডের সাথে খুশি মনে ঘুরতে যায়, হাজবেন্ড ঘুরতে নিয়ে যায়, ভালো মন্দ খাবার খাওয়ায়। এইটা যে আসলে কত বড় আনন্দ, সেটা আসলে যারা পায় তারাই বুঝে, যারা পায় না তারা বুঝতে পারে না। আমার মতো অভাগিনী কপালে এগুলা নাই। কষ্টে দুঃখে, বুঝছো, তোমার সাথে এসব কথা শেয়ার করি। মানে পারি না, কি করবো? আমার তো বলা কোনো লোক নেই, কাকে বলবো? মানুষ শুনলে হাসবে, বলে এসব কী বলে। আসলে এটাই সত্যি, এটাই বাস্তব। আমার জীবনটা এভাবেই চলতেছে। উনি কি চায়? উনি চায় ওনাকে 3 বেলা খাবার দাও, ওনাকে কোয়ালিটি টাইম দাও, ওনার বাচ্চাদের দেখাশোনা করো, বাচ্চাদেরকে খাওয়াও, বাচ্চাদের পরিষ্কার করো, ঘরদোর গোছাও, এইগুলাই। কিন্তু এর বাইরেও যে একটা জীবন আছে, বাইরেও যে একটা চাওয়া আছে, এগুলো উনি বুঝে না, বুঝতে চায় না। সারা বছর না পারো, ঈদের দিন বা ঈদের পরের দিন বা তার পরের দিন তো আমাদেরকে নিয়ে ঘুরতে যেতে পারো। সেটাও যদি করতে না পারো, একটু ভালো ব্যবহার তো করতে পারো, একটু ভালোভাবে তো থাকতে পারো। আচ্ছা, তোমার টাইমলি খাবার দরকার, তুমি একটু কাজটা করে দিতে পারো। আমি বলেছি যে ঠিক আছে, তোমার টাইমলি খাবার দরকার, তুমি একটা কাজ করো, তুমি পেঁয়াজটা কেটে দাও, মাংসগুলো ধুয়ে দাও, পোড়া চাল ধুয়ে দাও, তাহলে কাজটা এগিয়ে যাবে। না, সে সেগুলো করতে পারবে না, সে আরামে বসে যাবে, সে কোনো কাজই করবে না, আবার তাকে টাইমলি খাবার দিতে হবে। মানে তার ভাবটা এরকম যে সে অনেক বড় বড় চাকরি করে, সেই মিনিস্টার, হ্যাঁ, সে বাসায় অনেকগুলো চাকর বাকর রেখেছে কাজ করার জন্য, যারা তারা কাজ করে দিবে। একটা মানুষকে দিয়ে এত কিছু এক্সপেক্ট করা কি ঠিক বলো? তারপর আমি সেগুলো করতাম, টাইমলিই করতাম। যদি উনি আমাকে একটু ভালোবাসা দিত, আমাকে একটু বুঝতো, আমাকে একটু হেল্প করতো, সামান্য হেল্প করতে, শুধুমাত্র বাচ্চাদেরকে রাখতো, ওদের দিকে খেয়াল রাখতো, তাহলে আমি পারতাম। সেটাও তো উনি করে না। ওনারা এসব ব্যবহারের কারণে না আমার না রান্না করতে ইচ্ছা করে না। আমি অনেক সময় রান্না না করে বসে থাকি, ইচ্ছা করে রান্না করি না, বুঝছো? কারণ আমি জানি রান্না করলেও আমাকে কথা শুনতে হবে, না করলেও শুনতে হবে। এর থেকে না করাই ভালো। মানে চ্যানেলের কাজ করে থেকে রান্না করা হয়, নাহলে আমি রান্নাই করতাম না। মানে এত বেশি খারাপ লাগে, এত বেশি রাগ লাগে, বিরক্ত লাগে। রান্না করতে করতে 6টা বেজে গেল। তারপরে সব কিছু গুছাতে গুছাতে আরও বেশি সময় লেগে গেল। তো উনি ওনার ঘরে শুয়েছিলেন। তারপরে যখন বললাম রান্না হয়ে গেছে, খেতে আসো, ও মা, উনি চলে গেলেন। উনি নাকি এখন খাবেন না, ওনার নাকি খাবারের সময় পার হয়ে গিয়েছে। আমি বললাম রান্না করা হয়ে গিয়েছে, তোমাকে ক্ষুধা লেগেছে, তুমি খাবারটা খেয়েই যাও, খাবার তো কমপ্লিট করা হয়ে গিয়েছে। তখনও খাবারটা আমি টেবিলে বাড়িনি, তখন খাবারটা রান্না করা হয়ে গিয়েছিল। কিন্তু উনি আমার কথা শুনলই না, উনি চলে গেল। তো আমি ওনাকে খুব বেশি জোর করিনি, যারা এত বেশি ভাব তাকে জোর করা উচিত না। আমি এত কষ্ট করে রান্না করেছি, সেই রান্নাগুলো যদি উনি খেতে না চায় বা ওনার খেতে ইচ্ছে না করে, সেক্ষেত্রে আমার কী করার আছে? আমার বাচ্চা তো কোনো কমপ্লেন করে নাই, আমার বাচ্চা তো কিছু বলে নেই যে আম্মু আমাদেরকে খাবার দাও না কেন। শুধু একবার সে বলেছে আম্মু আমার ক্ষুধা লেগেছে, ব্যাস। আমি বলছি মা একটু দাঁড়াও, হয়ে যাচ্ছে।
তো ওরা খুব খুশি মনে খাবারটা খাবে। ওদের খারাপ লাগেনি, কিন্তু ওনার অনেক খারাপ লেগেছে। এর মাঝখানে কিন্তু উনি অনেক খাবার খেয়েছেন, হালকা পাতলা খাবার কিন্তু খেয়েছেন, বিস্কুট, তারপরে পাউরুটি, যাই পান তাই খেয়েছেন। তারপরে নাকি ওনার সমস্যা হচ্ছে। আর আমি সেই সকালবেলা মনে করা যে পাউরুটি খেয়েছি আর চুরি করে একটু কফি খেয়েছি, ব্যাস এটুকুই। এরপরে আমি আর হারামও কিছু খাইনি, বিস্কুট হাবে যাবে কিচ্ছু খাইনি। কই আমি তো এসব বলিনি যে আমার খারাপ লাগতেছে। আমার কি খারাপ লাগেনি? আমার কি কষ্ট হয়নি? অনেক কষ্ট হয়েছে, তারপর আমি কাজ করেছি। যদি আমি কাজ করতে পারি, আমার বাচ্চা যদি সহ্য করতে পারে, তাহলে সে কেন পারবে না? সেইখানে এরকম করবে। সে আবার বলতেছিল যে ঈদের রান্না ঈদের একদিন আগে বা 2 দিন আগে করে নিয়ে যেতে পারো। তো সেটা কিভাবে করব? ওনাকে বলেছিলাম পোলা চাল আনতে। উনি সে পোলা চাল এনেছেন ঈদের আগের দিন। আবার আগে ভাগে মাংস রান্না করে রাখলে উনি আবার বলবেন যে বাচ্চাদেরকে একটু মাংস খাইয়ে দাও, ওদের তো খেতে ইচ্ছা করে। আবার উনিও খেতে চাইবেন। তো সেরকম করলে তো মাংসই থাকবে না। তখন আবার ঈদের দিন কী খাবো? আর উনি তো এত বেশি মাংস আনেননি যে আমরা 2-3 দিন ভরে আরাম করে খেতে পারবো। 2টা কক মুরগি এনেছেন, সেটা আমি রান্না করে নিয়েছি। বাচ্চারা খাচ্ছে। আর বাকি 2টা বাচ্চাকে আমি খাইয়ে দিব, তারপরে আমি খাবো। মানে সবাইকে খাইয়ে তারপর আমি খাবো। আমার খাওয়া আগে হচ্ছে না। অথচ আমার যে কতটা ক্ষুধা লেগেছে, কতটা কষ্ট হচ্ছে আমার, এটা যদি কেউ বুঝতো তাহলে এইভাবে করে বলতো না। আর উনি খাবার কাছে পেয়েও খাবার খেলো না, খাবার না খেয়ে চলে গেল। আজকে যদি এই সকল কাজ উনি নিজে করতো, একা করতো, তাহলে উনি বুঝতো যে কতটা কষ্ট। ওনাকে তো খুঁজেই পাওয়া যাবে না। আমার খুব ইচ্ছা, জানো, খুব ইচ্ছা ওনাকে একটা দিন ঘরে রাখা। একটা দিন উনি ঘরে থাকুক, বাচ্চাদের সামলাক, ঘরে কাজ করুক, রান্না করুক, দেখি উনি পারে কি না। তার এক অংশ সে পারবে না, যেটা আমি করতে পারতেছি এই অবস্থায়, সে সেটাও করতে পারবে না। বড় বড় কথা মুখে বলা অনেক সহজ আপুরা, কিন্তু সেটাকে এক্সিকিউশন করা অনেক কষ্ট। প্রিন্স ছবির প্রযোজক ভেবেছিল যে আমরা বাবার মতো ছবি নির্মাণ করব, আমরা সুমির মতন অনেক বেশি নাম করব, অনেক বেশি টাকা লাভ করব। পরিচালক মনে করেছে যে আমি হৃদয় থেকে বেশি ভালো ছবি করব, আমি অনেক বেশি উপরে চলে যাব, আমার ছবি অনেক বেশি হিট হবে, ব্লকবাস্টার হবে। হয়েছে? কিছুই হয়নি। কারণ সবাই সব কিছু পারে না, সবাইকে দিয়ে সব কিছু হয় না। টাকা থাকলেই হয় না, সেটাকে সঠিক সময়ে যথাসময়ে প্রয়োগ করতে হয়। তোমরা কি মনে করো দম ছবি পরিচালকের সমস্যা হয়নি? রাক্ষস ছবি পরিচালকের সমস্যা হয়নি? মেহেদী হাসান হৃদয় যে পদছবি বানিয়েছিল বারবার, তার কি সমস্যা হয়নি? অবশ্যই হয়েছিল, তাদেরও অনেক সমস্যা হয়েছিল। কই তারা তো এরকম করে বলেনি যে আমাদের সমস্যা হয়েছে, আমরা ছবি বানাতে পারিনি, আমরা কিছু করতে পারিনি। তারা তো এরকম নাকা কান্না করে নাই। রায়হান রাফির সমস্যা হয়নি? তুফান ছবি করার আগে অনেক সমস্যা হয়েছিল, তখন তো দেশের অবস্থা এরকম ছিল না। তুফান ছবি রিলিজ হওয়ার পরে কিন্তু সমস্যা হয়েছিল। তাণ্ডব ছবি যখন করেছিল তখন কিন্তু সমস্যা হয়েছিল, অনেক সমস্যা হয়েছিল, তাও সে করেনি। সে 2.5 মাসের মধ্যে ছবিটা কমপ্লিট করে দেয়নি। তারা কি ইন্ডিয়া গিয়ে ছবি শুটিং করেনি? তারা ইন্ডিয়ায় গিয়েছে, শ্রীলঙ্কায় গিয়েছে, মালয়েশিয়ায় গিয়েছে, আরও অনেক জায়গায় গিয়েছে। ওদের সমস্যা হয়নি? অবশ্যই হয়েছে। সবারই সমস্যা হয়েছে। দেশের অবস্থা একই ছিল। 1 বছর সময় পেয়ে, 1 বছর আগে যে ছবি ঘোষণা দিয়েছে, সেই ছবিটা কমপ্লিট করতে এত সময় লেগে যায়? 3 মাস ওনারা আটকে ছিল। 3 মাস আগে কি করেছে? 3 মাস আগে কেন কাজ হলো না? দেশের এই সমস্যা ওরা জানে না? ওদের উচিত ছিল আরও আগে কাজটা আরম্ভ করা। এখন সব লেম এক্সকিউজ ওরা কেন দিচ্ছে বলো তো? দম ছবি পরিচালক ছবিটা শুটিং অনেক আগে শেষ করেছে, দেখলেই বোঝা যায়। ওরা ছবিটা অনেক আগে করেছে, আগে শুটিং শেষ করেছে, তারপর মার্কেটিংয়ে কাজ করেছে। সেম রাক্ষস ছবি, বাংলাদেশ এক্সপ্রেস ছবি এবং প্রেসার কুকার ছবি, ওরা কিন্তু ছবিগুলো আগে কমপ্লিট করে ফেলেছে। আসলে ওরা পারে না, ওদের দম নেই, ওদের এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে? শুধু টাকা থাকলেই হয় না, সেটাকে সঠিক জায়গায় প্রয়োগ করতে হয়। এই ছবিটা সেটাই প্রমাণ করে দিয়েছে। কথা বলতে বলতে আমি কোথায় চলে গেলাম? আসলে ইউটিউব ঘেটে এগুলো দেখি তো, তাই মনের ভিতরে এগুলো গেঁথে আসে। সেগুলোই তোমার সাথে বললাম। আমি না মাঝে মধ্যে একা একা কথা বলি, মাঝে মধ্যে না, সবসময় একা একা কথা বলি। কার সাথে কথা বলবো? একা একা সব কিছু বলি, কথা বলি, ভালো লাগে আমার কাছে। আমার বুদ্ধি আমি নিজেই। আর তোমরা আপুরা লাইক কি করেছো নাকি এখনও বসে আসো? প্লিজ আপুরা লাইক করে দাও। তোমাদের লাইক বেশি পেলে আমার ভিডিওটা অনেক বেশি ইমপ্রেশন পাবে, অনেক মানুষ আমার ভিডিওটা দেখতে পারবে। তোমরা কি সেটা চাও না? আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে অবশ্যই কমেন্টস করবে। আমার চেনা আপুরাই, আমার ভালোবাসা আপুরাই আমাকে বারবার কমেন্টস করে। অচেনা কোনো আপু বা অন্য কেউ আমাকে কমেন্টস করে না, বা করলেও খুব কম আসে। কালকে একটা আপু বলেছিল, আপু আগামীকাল কিন্তু অবশ্যই ব্লগ দিবে, আগামীকালকে ব্লগ কিন্তু চাই। আমি বলছি ঠিক আছে আপু, চেষ্টা করবো। চেয়েও ছিলাম আজকে ভিডিও আপলোড করতে, কিন্তু পারলাম না। কীভাবে পারবো বলো? সকালবেলা ঘুম থেকে উঠেই বাবু বলতেছে যে উনি স্কুলে যাবে না, ওনার শরীর খারাপ আছে, বলছে তুমি যাও। এখন আমি জানতাম না যে আমাকে যাওয়া লাগবে। উনি আমাকে কিছুই বলেনি। রাতেরবেলা ঘুমাতে 3:30 বেজে গিয়েছিল। তারপর আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 6:30 বাজে। উঠেই সেটাকে ডাক দিলাম, তারপর ওকে রেডি করালাম। উনি যদি তখন আমাকে বলতো তাহলেও হতো। যাওয়ার সময় বলতেছে আমি যেতে পাবো না, এটা কোনো কথা হইলো বলো? কোনো রকমে রেডি হয়ে তারপর আমি গেলাম। সকালবেলা রিক্সা পাওয়া যায় না, তো অনেক কষ্ট করে হেঁটে হেঁটে গিয়েছি। তোমরা তো জানো আমার শরীর খারাপ, তো আমি আবার টাকা জমাতে চাচ্ছি, বাট পারতেছি না। রিক্সা করে যাই তো, এই কারণে টাকা জমাতে পারতেছি না। তো আমি আবার আজকে সাহস করে হেঁটে হেঁটে গিয়েছিলাম, আবার হেঁটে হেঁটে এসেছিলাম স্যারাকে নিয়ে। তারপর আবার কিছুক্ষণ পর জায়ানকে নিয়ে গেছিলাম, তো জায়ানকে নিয়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম। তারপর আবার হেঁটে হেঁটে এসেছিলাম। তো আমার আসলে উচিত হয়নি এত হাঁটা, আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। টাকা বাঁচাতে গিয়ে আসলে আমি আমার ক্ষতিই করে বসলাম। মাঝখান দিয়ে আবার টাকা দিয়ে আমি কিছু কিনে খেয়েছিলাম, খেতে ইচ্ছে করেছিল, খাবারের কেবিং হয়েছিল, তো ওগুলো খেয়েও 50 টাকা খরচ করে ফেলেছিলাম।
ওই টাকা যদি খরচ না করতাম বা একটু কম খরচ করে যদি একবার এসে যেতাম তাহলে এত বেশি কষ্ট হতো না। বাসায় আসার পর তো আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিলো। আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে ঘুমোতে পারছিলাম না। তারপরে অনেক খারাপ লেগেছিলো। উঠে মনে করো যে 1 কাপ কফি খেলাম, কফি খাওয়া একটু ভালো লাগলো। তারপরে ভয়েস দেওয়া শুরু করলাম। শান্তিমতো কি ভয়েস দেওয়া যায় বলো? এই বাচ্চারা পটি করেছে, পটি সাফ করেছি, ওদেরকে খাবার দিয়েছি, সাউদা হাগু করে কি অবস্থা করেছি, সব সাফ করেছি। এগুলো করতে 8টা বেজে গিয়েছে। ভয়েস তখনও আমার এক অংশ দেওয়া হয়নি। তারপরে সম্পূর্ণ ভয়েস কমপ্লিট করতে 10টা বেজে গেল। এর মাঝখানে কিন্তু আমি অনেক কাজ করেছি। ছোটো বাচ্চাকে দুধ খাইয়েছি, ওকে গোসল করিয়ে দিয়েছি। ঘামে একদম ওর অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। বাচ্চারা মায়েদের অনেক বেশি লাইবিলিটিস থাকে, ওরা চাইলে সব কিছু করতে পারে না। তারপর আমাকে টাইম বের করে করা দরকার ছিল। যাই হোক, আজকে ভিডিওটা কমপ্লিট করেছি। আরও বাকি কাজ আছে, ইমপ্রেশন দেওয়া, থাম্বনেল দেওয়া, এগুলো সব করে নিতে হবে। আজকের মধ্যে করে নিতে হবে। আজকের মধ্যে যদি আমি করে নিতে পারি এবং ভিডিওটা আপলোড করতে পারি, তাহলে কালকে আমি আগামী ভিডিওটার ভয়েস দিতে পারবো, সেটা আবার পরশুদিন ছাড়তে পারবো। এইভাবে করে কাজ করে না প্রতিদিন ভিডিও আপলোড করা সম্ভব না, হলে সম্ভব না। আমাকে এভাবে করে কাজ করতে হবে, না হলে হবে না। আমার চ্যানেলের যে অবস্থা, চ্যানেলের র্যাঙ্কিং ভিউজ ডাউন হয়ে আসে, আমাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। আপুরা, তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমি যাতে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি। সায়রাকে মেহেদি লাগিয়ে দিলাম, বেচারা মেহেদি লাগানোর জন্য কানাকাটি করতেছে। সবাইকে লাগিয়েছে, ওকে লাগেনি, তো ওকে আজকে লাগিয়ে দিলাম। ওর সাথে বাকিদেরকেও একটু একটু করে লাগিয়ে দিলাম। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।